বেশিরভাগ মানুষই জানে না যে জামাতের নিবন্ধনটা কেন বাতিল হয়েছে। জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল, জামাতের গঠনতন্ত্রে বলা আছে সার্বভৌমত্ব আল্লাহ তাআলার। আল্লাহর সার্বভৌমত্ব থাকাটাকে তারা বলতেছে সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখায় নিবন্ধন বাতিল করা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্ব এটা তো ইমানের অংশ, মানে বাংলাদেশে যেন সংবিধানে বিশ্বাস করলে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা যাবে না। জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল কার মামলায়? জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল আমাদের দেশের কথিত সুন্নি জিয়াউল হক চাঁদপুরি, তারপর তরিকত ফেডারেশনের মহাসচিব ছিল। আরো জামাতের নিবন্ধনটা শুধু জামাতের ইস্যু ছিল না, এটা মূলত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এটা একটা জামাতকে দিয়ে ওরা মানে শুরু করা এটা, এবং পরবর্তীতে অনেক কিছুই হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। এই জিনিসগুলোর বিহিত হওয়া চাই, এই বিচারকদের বিচার হওয়া চাই। পাকিস্তান পৃথিবীর একমাত্র দেশ, একমাত্র মুসলিম দেশ যেটার কাছে পারমাণবিক অস্ত্র আছে, এবং আমরা বলতে পারি যে এটার মধ্যে আমাদের অংশীদারিত্ব আছে। আমরা কিন্তু সম্পদের ভাগ পাইনি, মানে অন্তত সামরিক সম্পদের ভাগ তো আমরা পাইনি। তো আমাদেরকে ভালোই হয় যে মানে পারমাণবিক অস্ত্র থেকে আমাদেরকে কিছু অংশ দেয়। পাকিস্তান থেকে তো আমরা অধিকার রাখি, চীন থেকে তো কিনতে হবে। পাকিস্তান থেকে আমরা অধিকার রাখি, পাকিস্তান বানাইছিল আমাদের পূর্বপুরুষরা। শেরে বাংলায় ফজলুল হকের প্রস্তাব পাকিস্তান রাষ্ট্রের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যারের মতামতকে তুলে ধরার চেষ্টা করি। সম্প্রতি আমরা দেখেছি জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে সরকার। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? জামাতের নিবন্ধন ফিরে পাওয়াটা যৌক্তিক ছিল। এটা অন্যায়ভাবে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। শুধু অন্যায়ভাবে না, জামাতের নিবন্ধন যে কারণে বাতিল হয়েছিল এইটা বাংলাদেশের মানে এই যে 13 সালে যখন বাতিল হলো, এটা আসলে বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর পথে যাত্রা ছিল আমাদের। আমি যখন জামাতের নিবন্ধন যেদিন বাতিল হয়, সম্ভবত আগস্টের 2-3 তারিখ হবে, তো আমি ওই দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ফেসবুকে লিখছিলাম। ওই সময় তো ইনসাফ প্রতিষ্ঠা হয় না, ইনসাফের আরও 6-7 মাস আগে, 8-9 মাস আগে এই এটা হয়েছিল। তো আমি সেখানে লিখছিলাম জামাতের রাজনীতির সাথে আমি যুক্ত না, এবং এটা নিয়ে আমার অতিরিক্ত কোনো আলাপ নাই, কিন্তু যে কারণ দেখিয়ে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে ওইটা নিয়ে আপত্তি আছে। তাদের মানে যে ঘোষণা, 3 সদস্যের বিচারপতিদের 3 সদস্যের একটা প্যানেল ছিল, মুয়াজ্জেম হোসেন, এনায়েতুর রহিম এবং তার নাম কাজী রেজাউল হক, তিনজন বিচারপতি জামাতের নিবন্ধন বাতিল করে। তো মুয়াজ্জেম হোসেনের যে রায়ের মধ্যে বলা হয়েছিল জামাতের গঠনতন্ত্রের মধ্যে বলা আছে সার্বভৌমত্ব আল্লাহ তাআলার। তো মানে আল্লাহর সার্বভৌমত্ব থাকাটাকে তারা বলতেছে সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখায় নিবন্ধন বাতিল করা হয়েছে, এবং বলা হয়েছে জামাত সংখ্যালঘুদেরকে মানে মনে করে না, নেতৃত্বের উপযোগী মনে করে না। তো এইটা একটা কারণ দেখানো হয়েছে। তো এই যে মানে যেগুলো ইসলামের সাথে মানে, এবং আরও একটা বিপজ্জনক মানে ভয়ঙ্কর কথা যে জামাত ইসলামী রাষ্ট্রের কথা বলে। তো ইসলামী রাষ্ট্র ওদের মতে সাথে কাজী রেজাউল হক তিনি বলতেছিলেন যে এইটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মুয়াজ্জেম হোসেনের বক্তব্য ছিল যে আল্লাহর সার্বভৌমত্বটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এনায়েতুর রহিমের বক্তব্য ছিল যে নারী এবং সংখ্যালঘু নেতৃত্বের ক্ষেত্রে এই বিষয়গুলো মানে এগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। প্রধান যে বিষয়টা, 1 নম্বর বিষয়টা মানে আল্লাহর সার্বভৌমত্ব, এটা তো ইমানের অংশ। তো জামাতের নিবন্ধনের মধ্যে কেন, জামাতের গঠনতন্ত্রে কেন আল্লাহর সার্বভৌমত্বের কথা ছিল, এই জন্য তারা নিবন্ধন বাতিল করছে। এটা মানে দুর্ভাগ্যজনক। আমাদের দেশের মানুষ তো মনে রাখে না, এবং আমি অবাক হচ্ছিলাম যে বেশিরভাগ মানুষই জানে না যে জামাতের নিবন্ধনটা কেন বাতিল হয়েছে। তো জামাতের নিবন্ধন বাতিলের মানে যে রায়টা ছিল, এটা বাংলাদেশ এই যে ভারতের আধিপত্যের মানে ওটা তো শুরুর দিকটা সূচনা, এটা বলা যায় সূচনা তো অনেক আগে হয়েছিল। ভারতীয় আধিপত্য ভালো করে বসার পিছনে অন্যতম একটা ছিল যে জামাতের নিবন্ধনটা বাতিল করা, মানে আল্লাহর উপর আস্থা, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করাটাকে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলা হয়েছে। মানে বাংলাদেশে যেন সংবিধানে বিশ্বাস করলে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা যাবে না। ভয়ঙ্কর ছিল ওই রায়ের মধ্যে। তো এটা জামাত ফিরে পাইছে, এটা যৌক্তিক ছিল, খুবই যৌক্তিক ছিল। এই ধরনের কাজ হয় না, মানে আদালত কোনো একটা মানে এইসব কারণ দেখিয়ে তাও আদালত নিবন্ধন বাতিল করে দেওয়া। আরেকটা বিষয় হলো যে আলাপটা হয় নাই,
আমরাও সেভাবে তুলতে পারি না এই আলাপটা। জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল কার মামলায়, এটা কিন্তু অনেকে জানে না। জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল আমাদের দেশের কথিত সুন্নি, যেগুলো আসলে রাষ্ট্র সমাজ এবং আমাদের মানে সব কিছু মানে এগুলো ইন্ডিয়ান হয়ে রয়ের হয়ে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে, জিয়াউল হক চাঁদপুরি, তারপর তরিকত ফেডারেশনের মহাসচিব ছিল, আরও এগুলো মানে প্রধান তিনজন আবেদনকারী ছিল। তো এরা তথাকথিত একটা ইসলামী ঐক্য জোট করছিল, ওটার একজন চেয়ারম্যান নাকি যেন একটা হয়েছিল, সেও আবেদনকারী ছিল। ব্যারিস্টার তানিয়া আমির ছিল জামাতের বিরুদ্ধে পক্ষের আইনজীবী, মানে আবেদনকারীর পক্ষের আইনজীবী। তো এই যে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে জামাতের নিবন্ধনটা শুধু জামাতের ইস্যু ছিল না, এটা মূলত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এটা একটা জামাতকে দিয়ে ওরা মানে শুরু করা এটা, এবং পরবর্তীতে তো অনেক কিছুই হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। তো জামাতের নিবন্ধন ফিরে পাওয়াটা খুবই পজিটিভ দিক, এবং এটা বিপ্লবের পরে এত লম্বা সময় লাগারও যৌক্তিকতা ছিল না, এটা দ্রুতই শেষ করা ফেলার দরকার ছিল। কারণ বিপ্লবের পরে যেমন বেশ কিছু সিদ্ধান্ত খুব দ্রুত হয়েছে, জামাতের নিবন্ধনের সিদ্ধান্তটা আরও দ্রুত হওয়াটা যৌক্তিক ছিল, তারপরে হয়েছে, এটা ভালো খবর অবশ্যই। ধন্যবাদ স্যার আপনার কাছে। এবং একই সাথে এই যে রায়গুলো, যে সংবিধান মানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখাটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলা হয়েছে, এই জিনিসগুলোর বিহিত হওয়া চাই, এই বিচারকদের বিচার হওয়া চাই। এগুলো তো পালাইছে বেশিরভাগই, এদের বিচার হওয়া চাই। ধন্যবাদ স্যার। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, জামাতকে যে কারণ দেখে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, এমনটা কি বাংলাদেশে আগামীতে হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টা পাকিস্তানি মিডিয়ার অ্যাক্টিভিটিটাকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত বাংলাদেশে এই ধরনের আর সম্ভাবনা ইনশাআল্লাহ আর হবে না বলে আশা করি। যদি আমরা হতাশ হই যে আমাদের রাজনৈতিক দলগুলো মানে এমন আচরণ করতেছে একে অপরের সাথে, তো ফ্যাসিস্টরা কিন্তু এই সুযোগগুলো খোঁজে। তবে ইনশাআল্লাহ এই ধরনের সুযোগ আর বাংলাদেশে পাবে না, ভারত এই সুযোগ পাবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে এই অবস্থায় নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ আর সুযোগ পাওয়া যাবে না। আর আমি আশা করি যে ইনশাআল্লাহ এই ধরনের কাজ হবে না। আর পাকিস্তানি মিডিয়া স্বাভাবিক, পাকিস্তানের মিডিয়া মানে ভারত তো সব কিছুতে পাকিস্তানকে দোষারোপ করতো, মানে জামাত নিষিদ্ধের পিছনে পাকিস্তানকে টেনে আনা হতো। পাকিস্তানি মিডিয়া এখন এই জিনিসগুলো নিয়ে খুশি। আর এখানে আরেকটা বিষয় আছে, টিআরপি, মানুষ দেখে, বাংলাদেশের প্রচুর মানুষ দেখতেছে, নিউজগুলো আকর্ষণ হচ্ছে, স্বাভাবিক এগুলো আকর্ষণে। এখন বাংলাদেশের অনেক কিছুই নিয়মিত পাকিস্তানে যাচ্ছে, আগে যেটা যেত না। তো পাকিস্তানি মিডিয়াটাকে ধরাটাকে নেগেটিভ কিছু না, এবং পাকিস্তানের সাথে আমাদের মানে সুসম্পর্ক দরকার। পাকিস্তান পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যেটার কাছে পারমাণবিক অস্ত্র আছে, এবং আমরা বলতে পারি যে এটার মধ্যে আমাদের অংশীদারিত্ব আছে। মানে আমরা তো অস্ত্রের ভাগ পাই নাই, আমরা কিন্তু সম্পদের ভাগ পাই নাই, মানে অন্তত সামরিক সম্পদের ভাগ তো আমরা পাই নাই, যেহেতু একটা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তান থেকে আলাদা হয়েছি। তো আমাদেরকে ভালোই হয় যে মানে পারমাণবিক অস্ত্র থেকে আমাদেরকে কিছু অংশ দেখ, আমাদের অংশীদারিত্ব দেখ। পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্র থেকে আমাদের অংশীদারিত্ব দেয়, আমরাও শক্তিশালী হলাম। মানে আমরা আমাদের মতো করে থাকবো। তো মানে যেহেতু তারা 71-এ অনেক কিছু আমাদের না দিয়ে যুদ্ধের মাধ্যমে শেষ হয়েছে, এখানে যা রেখে গেছিলো ওগুলো ভারত খেয়ে ফেলছে, তারপরও অনেক কিছু তো ওরা দেয় নাই, মানে সে অর্থে আপোষে যেহেতু ভাগ হয় নাই, অন্তত সামরিক সেক্টরের কিছুই আমরা পাই নাই। তো আমরা দাবি করতে পারি ওই সামরিক অংশ থেকে পারমাণবিক সেক্টরে আমাদেরকে কিছু সহায়তা করো, 1-2টা পারমাণবিক না, এভাবে তো আর দেওয়া যায় না। তারপরেও মানে অংশীদারিত্ব এগুলো আসলে কথার কথা আর কি, বাস্তবতা তো এই ধরনের না, এটা সম্ভব না যে এক দেশ চাইলে আরেক দেশকে পারমাণবিক অস্ত্র দিতে পারে না, কথার কথা বলা আর কি। তবে পাকিস্তানের কাছে অনেক সামরিক ক্ষেত্রে পাকিস্তান অনেক সমৃদ্ধ,
পাকিস্তান বাংলাদেশের সাথে সামরিক বিষয় দেয়া নেওয়ার একটা সম্পর্ক হতে পারে, বাংলাদেশকে সামরিক মানে অগ্রগতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামরিক সেক্টরে সহায়তা করতে পারে, প্রযুক্তিগত সহায়তা, তথ্যগত সহায়তা। আইএসআই অনেক শক্তিশালী, ওদের তাদের ডিফেন্স অনেক শক্তিশালী আমাদেরকে, এবং ডিফেন্স শক্তিশালী যে আবার দেখা গেল পাকিস্তানের সাথে কেন, চীনের সাথে তো ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। চীন তো দিচ্ছে, চীন থেকে তো নেওয়া হচ্ছে, পাকিস্তান থেকে তো আমরা অধিকার রাখি, চীন থেকে তো কিনতে হবে, পাকিস্তান থেকে আমরা অধিকার রাখি। পাকিস্তান বানাইছিল আমাদের পূর্বপুরুষরা, শেরে বাংলায় ফজলুল হকের প্রস্তাবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। তো স্যার তুরস্ক তো সামরিক দিক দিয়ে, হ্যাঁ তুরস্ক থেকে তো নেওয়া হচ্ছে, ড্রোন নেওয়ার ব্যাপারে আলাপ হচ্ছে, ড্রোন নেওয়া উচিত, তুরস্ক থেকে নেওয়া উচিত, পাকিস্তান থেকে নেওয়া উচিত, চায়না থেকে নেওয়া উচিত। সামরিক যেটা আমাদের মানে প্রধান উপদেষ্টা, আমি বলবো লিডার অফ বাংলাদেশ, উনি বলছে যে আসলে যুদ্ধ আমরা চাই না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি না রাখলে হবে না। মানে কেউ যদি বলে যে আমি যুদ্ধ চাই না, তো তাকে মরতে হবে। তো অন্তত যুদ্ধের প্রস্তুতি একটু এজন্য রাখা চাই যে আমি যেন বেঁচে থাকি। তো এটার জন্য চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাথে সামরিক সেক্টরে সম্পর্ক উন্নয়ন ঘটানো উচিত, উন্নত করা উচিত, এবং আমাদের ডিফেন্স অনেক শক্তিশালী হওয়া উচিত। আমরা ভারতের মতো এক মানে অসভ্য মানে আরএসএসের এই যে অসভ্য আইডিওলজি, যে যার পিতৃভূমি এবং পূর্ণভূমি ভারত, সে ছাড়া কেউ থাকতে পারবে না ভারতে, এই ধরনের ফেসিস্ট, রেসিস্ট আইডিওলজি যাদের, এদের সাথে লড়াই করতে হলে তো আমাদের ডিফেন্স অনেক শক্তিশালী হতে হবে। আর লড়াই না, মানে টিকে থাকতে হলে ডিফেন্স শক্তিশালী হতে হবে। এছাড়াও এখন আরাকান আর্মি, বার্মা, অনেক কিছু আছে, আমাদের শক্তিশালী হতে হবে। এবং এক্ষেত্রে পাকিস্তান, চীন, তুরস্ক আমাদের দারুণ চয়েস। ধন্যবাদ স্যার, আজকের এই জায়গা থেকে বিদায় নেব। আবারও নতুন কোনো এক ইস্যুতে আলাপ হবে আপনার সাথে। শেষ পর্যন্ত দর্শকদেরও বলে যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনসাফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।